মাধ্যমিক পরীক্ষার প্রথম ইউনিট টেস্ট তোমাদের সবাই শেষ করেছো। কোনো কোনো স্কুলে নির্বাচনের কারণে এখনো পরীক্ষা হয়নি, নির্বাচনের পরে হবে। তো যাদের পরীক্ষাটা কমপ্লিট হয়েছে, আশা করছি তোমাদের ভালো পরীক্ষা হচ্ছে। এবার আমাদের লড়াই হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়ব, যে প্রশ্নগুলো আমি এখানে আজকে তোমাদের সামনে রেখেছি, এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আজকের এই ভিডিওটা দেওয়া। আশা করছি যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা লিখবে, সেইগুলো রেডি করবে এবং পরীক্ষা হলে যাবে। পরীক্ষা হলে গিয়ে তোমরা সুন্দর মনে পরীক্ষাটা দেবে। কেমন? তাহলে কোন প্রশ্নগুলো চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ? দেখো, চতুর্থ অধ্যায় থেকে 2025-এ কোনো প্রশ্ন আসেনি। 2026-এ চতুর্থ অধ্যায় থেকে আমরা দেখব একটা প্রশ্ন এসেছে 8 নম্বরের জন্য। আবারও বলছি, 8 নম্বরের জন্য একটা প্রশ্ন এসেছে চতুর্থ অধ্যায় থেকে, মহাবিদ্রোহের প্রকৃতি। এ বাদে চতুর্থ অধ্যায় থেকে কোনো 8 নম্বরের 4 নম্বরের প্রশ্ন কিন্তু আসেনি। তো চতুর্থ অধ্যায়ের জন্য কোন প্রশ্নগুলো 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো বলছি, এক এক করে তোমরা সেগুলো রেডি করবে। প্রথম কথা হচ্ছে 1 নম্বরে, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? 1857 সালে মহাবিদ্রোহ হয়ে যাওয়ার পর সারা ভারতবর্ষে এই বিদ্রোহটাকে টলিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন টলে গেল, তখন ওরা ভাবলো এবং কারণ অনুসন্ধান করলো। সেই কারণ অনুসন্ধান করে ভারতবর্ষের এই ক্ষোভগুলোকে প্রশমিত করবার জন্য মহারানী ভিক্টোরিয়া তিনি ঘোষণাপত্র জারি করেছিলেন 1858 সালে। তোমরা জানো সেই ঐতিহাসিক ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য কি ছিল 4 নম্বরের জন্য এটা। দ্বিতীয় হচ্ছে, মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? এর পক্ষে তোমাকে যুক্তি দিয়ে লিখে আসতে হবে কেন মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছি। এই কারণে বলবো যে মহাবিদ্রোহের আগে ভারতের যতগুলো বিদ্রোহ হচ্ছে, সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে তুমি শুরু করো। যদি দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 সাল, ওইখান থেকে তুমি চলে আসো, তারপরে কোল বিদ্রোহ, তুমি ভিল বিদ্রোহ বলতে পারো, রংপুর বিদ্রোহ বলতে পারো, তুমি সাঁওতাল বিদ্রোহ বলতে পারো। তাহলে এই যতগুলো বিদ্রোহ হচ্ছে, সমস্ত বিদ্রোহগুলো দেখবে আঞ্চলিকতা দোষে দুষ্ট এবং প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু তার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। সেইখানে দাঁড়িয়ে একটা বিদ্রোহের নাম আমরা অবশ্যই বলতে পারবো, সিপাহী বিদ্রোহ, যে বিদ্রোহটা সারা ভারতবর্ষ ব্যাপী হয়েছিল, বেশিরভাগ অঞ্চলেই ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এতে কিন্তু অংশগ্রহণ করেছিল। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত শ্রেণী, জমিদারিচ্যুত হয়ে যাওয়া জমিদার শ্রেণী, তার পাইক বরকন্দাজ সবাই, তার নায়েব, তার ক্ষৌরকার, তার রাঁধুনি, তার ধোপা, সবাই কিন্তু এই মহাবিদ্রোহে কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং যে রাজারা রাজ্যচ্যুত হয়েছিল কুশাসনের অজুহাতে বা সত্যবিলোপ নীতিতে, তারাও কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং শুধু অংশগ্রহণ করেনি, সক্রিয়ভাবে তারা তাদের অধিকারগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য কিন্তু মাটি কামড়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। তাহলে এবার অনেকে বলছে না সামন্ত বিদ্রোহ, যেহেতু ওদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই বিদ্রোহ অংশগ্রহণ করেছিল। সে যাই হোক না কেন, এই প্রথম ভারতবর্ষব্যাপী প্রথম যে বিদ্রোহ, তার নাম কিন্তু সিপাহী বিদ্রোহ, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং ডক্টর বিনায়ক দামোদর সাভারকর তিনি দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে তিনি এটাও বলছেন যে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হচ্ছে সিপাহী বিদ্রোহ। তাহলে এই সমস্ত যুক্তিগুলো তোমাকে পয়েন্ট টু দা পয়েন্ট করে লিখে আসতে হবে। এখন যদি বলো যে স্যার 4 নম্বরের জন্য কটা পয়েন্ট লিখবো, দেখো 4 নম্বরের জন্য
4-5টা পয়েন্ট তোমাকে লিখতেই হবে, এটা কিন্তু একদম মাথাতে তুমি গেঁথে রাখো। সুতরাং তোমাকে এই ধরে ধরে যুক্তি দিয়ে এই 4-5টা পয়েন্ট তোমাকে কিন্তু লিখে আসতে হবে। যদি লিখে আসতে পারো তবেই ভালো নম্বর পাবে। তুমি দুটো যুক্তি দিয়ে লিখে এলে, কেউ 4টে যুক্তি দিয়ে লিখে এলো, কেউ 5টা যুক্তি দিয়ে লিখে এলো, তাহলে তুমি নিশ্চয়ই তার মতো নম্বর পাবে না। কেমন? নেক্সট পয়েন্ট নাম্বার 2, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ঔপনিবেশিক এই সরকারকে কিভাবে সমালোচনা করেছিল? বিভিন্ন তার চিত্রগুলোর মধ্যে দিয়ে তিনি বিভিন্নভাবে ব্যঙ্গ রসাত্মকভাবে তিনি এইগুলো উপস্থিত করেছিলেন। অর্থাৎ একদিকে আমাদের শিক্ষাও হবে, একদিকে হাস্যরসও পাবো, আবার পাশাপাশি যাদের জন্য এই রকম পরিস্থিতি দায়ী হচ্ছে বা এই সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোর কে চিহ্নিত করতে পারবো। অর্থাৎ শত্রুকেও চিহ্নিত করতে পারবো, যারা বাবুশ্রেণী, যারা ইংরেজদের চাটুকার বৃত্তি অবলম্বন করছে তাদের চরিত্রটাও চিনতে পারবো, তারাও তাদের চরিত্রটা কেমন হওয়া উচিত সেটাও বুঝতে পারবে। এই ভাবে কিন্তু তিনি তুলে ধরেছিলেন সেটা। তাহলে এটা 3 নম্বরে। 4 নম্বরে আমরা মহাবিদ্রে শিক্ষিত বাঙালি শ্রেণীর মনোভাব কি ছিল এটা আমরা করব। মহাবিদ্রে শিক্ষিত বাঙালি শ্রেণীর ভূমিকা। দেখো, অনেক শিক্ষিত বাঙালি শ্রেণী এই মহাবিদ্রে কিন্তু অংশগ্রহণ করেনি। কেন করেনি? আমরা যদি টু দা পয়েন্ট বলার চেষ্টা করি যে শিক্ষিত মানুষ মহাবিদ্রে কেন অংশগ্রহণ করেনি, যদি এই প্রশ্নটা আসে আমরা কি লিখব? কেন করেনি? নাম্বার 1, ওরা দেখেছে যে মহাবিদ্রে যাকে ভারত সম্রাট রূপে প্রজেক্ট করেছে তিনি আর কেউ নন, তিনি সেই মুসলিম শাসক দ্বিতীয় বাহাদুর শাহ। অর্থাৎ আবার সেই সম্রাটদের অধীনে, আবার সেই মুসলিমদের অধীনে, আবার সেই রাজতন্ত্রের অধীনে, আবার সেই স্বৈরাচারী শাসকের অধীনে কেন হবে? এটা কি মেনে নেওয়া যায় আধুনিক যুগে এসে? মধ্যযুগের জিনিস নিয়ে আবার মানুষ আধুনিক যুগে এসে, আধুনিক যুগ বলছি আমরা, ব্রিটিশ যুগকে আধুনিক যুগ বলছি, জেমস মিল তিনিও বলে গেছেন। তো এই সেই আধুনিক যুগে এসে আবার সেই বংশ পরম্পরার শাসন ব্যবস্থার মধ্যে আমরা আবার যাব? হয় কখনো? নাম্বার 1 যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে ইংরেজ শাসন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা যে লাইফ স্টাইলটা উপভোগ করছি, আমরা যে সমাজে এই অভিজাত শ্রেণী বা এলিট শ্রেণী যে সম্মান নিয়ে বাঁচছি, সেই সম্মান কি আমাদেরও কি থাকবে? থাকবে না তো। যখন সম্রাটের অধীনে চলে যাবে, সে সম্রাটের একনায়কতন্ত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থায় সেখানে মানুষের সব স্বাধীনতা কিভাবে বিসর্জিত হয়ে যাবে? এটা ভেবে তারা এই শাসন ব্যবস্থা পছন্দ করেনি বলে মহাবিদ্রোহকে তারা পছন্দ করেনি, অংশগ্রহণ করেনি। 3 নম্বর যুক্তি যে ইংরেজরা থাকলে ভালো, দেশের উন্নয়ন হবে। কারণ পাশ্চাত্য শিক্ষা তারাই নিয়ে এসেছে, তাদের অধীনে আমরা চাকরি পাচ্ছি, আমরা উন্নত জীবনযাপন করছি, আমাদের পরিবার, আমাদের সমাজ বা আমাদের সমস্ত দিক থেকে উন্নতি হচ্ছে। বুঝা গেল কি বললাম? তাহলে এইটা বন্ধ হয়ে যাবে। সুতরাং ইংরেজদের শাসন থাকুক, ওদের শাসন ভালো, এই ধরনের মানসিকতা নিয়ে একটা শ্রেণী ছিল, তারা এটাকে পছন্দ করত। ক্লিয়ার? এই একটা ব্যাপার। নেক্সট হচ্ছে আরেকটা ব্যাপার আমরা বলবো যে যার জন্য ইংরেজদের মহাবিদ্রে অনেকে ইংরেজদের সাহায্য করেছে কিন্তু সিপাহীদের সাহায্য করেনি। সেটা কি? সেটা হচ্ছে যে ইংরেজদের শাসন ব্যবস্থায় আমাদের শিক্ষার উন্নতি হচ্ছে, আমাদের পাশ্চাত্য শিক্ষার উন্নতি হচ্ছে, আমাদের সাহিত্যগুলো বিকশিত হচ্ছে, নতুন নতুন যে ইংরেজদের অধীনে তাদের সংস্কৃতির সঙ্গে আমাদের মিলন ঘটছে। ফলে একটা ভেতরে একটা নবজাগরণ তৈরি হচ্ছে। এই নবজাগরণটা স্তব্ধ হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। মুসলিম শাসকদের সেই মুসলিমদের সংস্কৃতি আমরা কেন গ্রহণ করব? আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করব, সেখানে সাহিত্য আসবে, সেখানে বিজ্ঞান আসবে, সেখানে দর্শন আসবে, সেখানে বিজ্ঞানের বিভিন্ন শাখা আসবে, সেইগুলো আমরা গ্রহণ করব। বোঝা গেল কি বললাম? তাহলে এতগুলো বিষয়কে সামনে নিয়ে এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যাদেরকে বলি আমরা
সমাজের অগ্রগণ্য শ্রেণী, অ্যাডভান্স শ্রেণী, এলিট গোষ্ঠী, যারা সমাজ পরিবর্তন করবার জন্যে, দেশ পরিবর্তন করবার জন্যে বিপ্লবে অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে নেতৃত্ব দানের কাজে যারা অংশগ্রহণ করে, এই শ্রেণী তারা কিন্তু মহাবিদ্রোহকে পছন্দ করেনি। বোঝা গেল? এই প্রশ্নটা আমরা রাখবো। নেক্সট হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক, অবশ্যই এটা দেখবে। নেক্সট হচ্ছে ভারত মাতার চিত্র, অবশ্যই দেখবে। ভারত সভা অবশ্যই করতে হবে। তারপরে বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব, অথবা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কেন বলা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভাকে। আনন্দ মঠ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে সাহায্য করেছিল, আনন্দ মঠ ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা জানো যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার যে লেখাগুলো আমরা পাই, আনন্দ মঠ, বিষবৃক্ষ, দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, সীতারাম, রজনী, এই যে বইগুলো বেশিরভাগ আমাদেরকে জাতীয়তাবোধে বিকশিত করে, তাই না? তো যাই হোক, আনন্দ মঠটা পড়তে হবে। জাতীয়তাবাদের ভাবধারা বিকাশে কতটা সাহায্য করেছিল এটা পড়তে হবে। মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়? এই প্রশ্নটা 4 নম্বরের জন্য, এটাও আমাদের করতে হবে, কারণ বেশিরভাগ সামন্তরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কনওয়ার সিং, হজরত মহল, দ্বিতীয় বাহাদুর শাহ, হচ্ছে বিহার থেকে কুনওয়ার সিং, এরা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছে। এরা কারা? এরা হচ্ছে ইংরেজদের দ্বারা রাজ্যচ্যুত হওয়া ব্যক্তিরা। আবার তারা এই আন্দোলনে অংশগ্রহণ করলো কেন? তাদের পুনরায় রাজ্যগুলোকে ফিরে পাওয়ার জন্য। বুঝা গেল কি বললাম? নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, এক কথায় ভারতবর্ষকে ভালোবেসে নয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে নয়, দেশত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নয়, আমি ঝাঁসি রানী লক্ষ্মী, আমার ঝাঁসিকে আবার ফিরে পাওয়ার জন্য আমি মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছি, আমি হজরত মহল, আমি কুশাসন যাতে রাজ্যঘাস করে নিয়েছে লর্ড ডালহৌসি, তাই আমার রাজ্যকে ফিরে পাওয়ার জন্য ব্রিটিশ কাদিরকে সামনে রেখে আমি আন্দোলনে নামলাম। বুঝা গেল কি বললাম? তাহলে এইভাবে দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট, তিনি ভারত সম্রাট, তাকে অবজ্ঞা করেছিল ব্রিটিশ সরকার, তাকে বেতন ভাতাতে নিয়ে এসে দাঁড় করিয়েছিল, তার অসম্মান করা হয়েছিল, তার পুনরায় সম্মান পাওয়ার জন্য। সুতরাং এই বিষয়গুলো কিন্তু এখানে ছিল, তাই বলা হচ্ছে, ঐতিহাসিকরা বলছে এটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি? যুক্তি দিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে গোরা উপন্যাসের জাতীয়তাবাদী ভাবধারা কিভাবে প্রকাশ পায়, লিখতে হবে। নেক্সট জমিদার সভা কি কারণে প্রতিষ্ঠা হয়, করে আসতে হবে। কে কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেছিল, এর গুরুত্ব কি, করে আসতে হবে। হিন্দু মেলার উদ্দেশ্য কার্যাবলী করে আসতে হবে, এবং জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা কি ছিল, এরা কিন্তু করে আসতে হবে। আর 8 নম্বরের জন্য এই অধ্যায় থেকে আমাদের ইম্পর্ট্যান্ট আছে 2টো প্রশ্ন, লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে হয়েছিল, আর এই একটা প্রশ্ন, আর একটা হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি লেখো। এই 2টো প্রশ্ন, অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে 8 নম্বরের 2টো প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষের কারণ 1, আর লেখায় রেখায় জাতীয়তাবাদ বিকাশ কিভাবে হয়েছিল। এখানে খুব বড় বড় 4টে বিষয় আছে, একটা হচ্ছে গোরা, একটা হচ্ছে আনন্দমঠ, এগুলো আমাদের লিখতে হবে। ভারত মাতা চিত্র, গগনেন্দ্র ঠাকুরের চিত্র, এইগুলো লিখলে কিন্তু এই প্রশ্নটা কমপ্লিট হবে। তাহলে যে প্রশ্নগুলো আমরা বললাম, এই প্রশ্নগুলো কিন্তু 4র্থ অধ্যায়ের জন্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আমাদেরকে রেডি করতেই হবে। বোঝা গেল কি বললাম? আর অনলাইন ক্লাস যারা করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।